সুলতানি আমল থেকে মুঘল আমল পর্যন্ত এখানে সোনা ও রূপার মুদ্রা তৈরি হতো। এটি ছিল বাংলার প্রথম টাকশাল। এই টাকশাল ছিল মধ্যযুগীয় বাংলার অর্থনৈতিক ও প্রশাসনিক ক্ষমতার কেন্দ্রবিন্দু। প্রায় 450 বছর পূর্বে প্রাচীন বাংলার রাজধানী ছিল সোনারগাঁ। সুলতানি আমলে এই অঞ্চলের শাসক ছিলেন ইলিয়াস শাহ, গিয়াস উদ্দিন আজম শাহর মতো ক্ষমতাধর শাসকরা। এটি ছিল এই বাংলার প্রথম টাকশাল। এই টাকশাল ছিল মধ্যযুগীয় বাংলার অর্থনৈতিক ও প্রশাসনিক ক্ষমতার কেন্দ্রবিন্দু। সম্পদের আখর ছিল এই বাংলা, ছিল নিজস্ব মুদ্রা প্রচলন ব্যবস্থা, আর তাই তো এখানে তৈরি হয়েছিল টাকশাল। বন্ধুরা, হাসিবুজ্জামান অফিসিয়াল ব্লগে আপনাদের স্বাগতম। আমি আবারও আপনাদের জন্য নতুন আরেকটি ভিডিও নিয়ে চলে এসেছি। এই মুহূর্তে আমি দাঁড়িয়ে আছি সোনারগাঁয়ের পানাম নগরীতে। এটা ছিল প্রাচীন বাংলার প্রথম রাজধানী। এই যে আমার পেছনে বর্তমান যে ভবন, যে ধ্বংস স্তূপগুলো দেখছেন, এটি ছিল প্রাচীন বাংলার প্রথম মুদ্রা ছাপানো কারখানা, অর্থাৎ এটিকে বলা হয় বাংলার প্রথম টাকশাল। তো আমি এই ভবন যতটুকু অবশিষ্ট রয়েছে তা আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করব, এবং এর পেছনের যে ইতিহাসগুলো রয়েছে আমি কিছুটা আপনাদের মাঝে সম্পূর্ণভাবে তুলে ধরার চেষ্টা করব। তো আপনারা যারা এই ভিডিওটি প্রথম দেখছেন বা আমার চ্যানেলে ভিডিও প্রথম দেখছেন, তো আপনাদের কাছে অনুরোধ থাকবে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, ভিডিওটি লাইক করবেন এবং আপনাদের মতামত কমেন্টে জানাবেন। এবং পরবর্তীতে আপনারা কোথায় ভিডিও চান আমাদের কমেন্টে জানাবেন। আমরা চেষ্টা করব সেখানে গিয়ে তার ইতিহাস তুলে ধরার এবং ভিডিও করে আপনাদের দেখানোর। তো চলুন দেরি না করে ভিডিওটি শুরু করি। সোনারগাঁয়ে ইলিয়াস শাহী বংশের শাসন আমল শুরু হয় 1353 সালে। শামসুদ্দিন ইলিয়াস শাহ ছিলেন এই বংশের প্রথম শাসক। ইলিয়াস শাহী শাসন আমলে অন্যতম শাসক ছিলেন সুলতান গিয়াস উদ্দিন আজম শাহ। তার শাসন আমলে সোনারগাঁয়ের নিজস্ব মুদ্রার প্রচলন ঘটে। 1300 থেকে 1400 শতকে বাংলার স্বাধীন শাসক শামসুদ্দিন ইলিয়াস শাহ, গিয়াস উদ্দিন আজম শাহ সহ একাধিক শাসক সোনারগাঁওকে বাংলার রাজধানী করে। এরপর এখানে তৈরি করেন টাকশাল। এসব মুদ্রায় খোদাই করা হতো সেই সময়কার শাসকদের নাম, ইসলামিক শাল ও ধর্মীয় বাণী, যা শুধু অর্থনৈতিক মাধ্যম নয়, শাসকের ক্ষমতা ও কর্তৃত্বের প্রতীক হিসেবে ব্যবহার হতো। বন্ধুরা, ইতিহাসে জানা যায় এই সোনারগাঁয়ে ছিল মোট 2টি টাকশাল। একটি টাকশাল একদমই ধ্বংস হয়ে গিয়েছে, আর অবশিষ্ট যতটুকু রয়েছে এটিই রয়েছে। আর এই যে দেখুন কি একটা ঝোপঝাড়ের অবস্থা। এখানে যে ভালো কিছু হয় না তা নিশ্চয় বুঝতে পারছেন। এখানে নেশার আড্ডাখানা হয়ে গিয়েছে, এখানে সাপ পোকামাকড় একটা বিশ্রী জঙ্গল হয়ে গিয়েছে। এগুলো যদি সরকার পরিচ্ছন্ন করে এটিকে সংরক্ষণ করত, প্রত্নতত্ত্ব অধিদপ্তর কি করছে আমি জানি না, তারা যদি এটাকে সংরক্ষণ করত, আমার মনে হয় এটিও মানুষের জন্য একটি শিক্ষণীয় স্থান হয়ে থাকতো। এটিও মানুষ দেখে আনন্দ পেত, কারণ এর পাশেই রয়েছে পানাম নগরী, আর পানাম নগরীর ঠিক অপোজিট সাইডেই, উল্টা সাইডেই এই টাকশাল। তো প্রত্নতত্ত্ব অধিদপ্তর যদি এটিকে সংস্কার করত, তাহলে আমার মনে হয় পর্যটকরা খুবই আনন্দিত হতো। আর আমার পেছনে এর মধ্যে রয়েছে একটি শিব মন্দির। শিব মন্দির কীভাবে এর মধ্যে হলো আমি ঠিক বুঝতে পারছি না, কারণ সে সময় এই এই অঞ্চল শাসন করত মুসলিম শাসকরা। হয়তো পরবর্তীতে কোনো হিন্দুরা এটিকে মন্দির স্থাপিত করেছে। এর ভেতরে দেখুন একটি ছোট্ট শিব মন্দির, মানে ওই শিব মন্দির বলতে শিবলিঙ্গ, এই যে দেখুন এই সেই শিবলিঙ্গ। আর এই মাথায় এখনো এই পরিত্যক্ত স্থানে কেউ পূজা করে এই শিবলিঙ্গে। দেখুন এখানে এখনো একটা ফুল রয়েছে। মুঘল সম্রাট আকবরের শাসন আমলে তার রাজস্ব কর্মকর্তাদের পদবি ছিল ক্রোরি। টাকশালের এই ভবনটি বর্তমান এখানকার স্থানীয়রা ক্রোরি বাড়ি নামে চিনে থাকেন। সম্রাট আকবর তার সময়কালে 182 জন ক্রোরি নিয়োগ করেছিলেন তার আর্থিক কর্মকাণ্ডগুলো দেখভাল করার জন্য। পেছনের যে অবস্থাটা আপনারা দেখতে পাচ্ছেন, জঙ্গল হয়ে গিয়েছে। তো এর ভেতরে যাওয়াটা একটা রিস্কের ব্যাপার। আমি যদি এখানে ঢুকি তাহলে হয়তো সাপ বা বিচ্ছু আমাকে কামড়াবে। দেখুন কি অবস্থা, এই যে ভেতরগুলো আপনারা একটু দেখুন, সব যেন ধসে গিয়েছে। আমি তারপরে একটু আপনাদের দেখানোর জন্য যাওয়ার চেষ্টা করছি। ইতিহাসবিদরা মনে করেন সোনারগাঁয়ের টাকশাল প্রতিষ্ঠাতা আসলে এর রাজনৈতিক গুরুত্বের স্বীকৃতি, কারণ কোনো অঞ্চলে মুদ্রা চালু থাকা মানে সেখানকার কেন্দ্রীয় শাসনকর্তার ক্ষমতা বলবৎ ছিল।
অর্থাৎ টাকশাল শুধু লেনদেনের জায়গা নয়, ছিল শক্তি এবং এখানকার স্বাধীনতার প্রতীক। বন্ধুরা, সে সময়কার প্রাচীন ইটগুলো দেখুন। সে সময়কার ইটের একটি ধরন ছিল, কতটা পাতলা আর কত সুন্দর এই ইটগুলো দেখুন, লালচে ভাব, কি সুন্দর এই ইটগুলো। এখনও পর্যন্ত এই ইটগুলোই জানান দেয় কত ইতিহাসের সাক্ষী এই ভবনগুলো। তাই সোনারগাঁয়ের এই টাকশাল মর্যাদারই সাক্ষ্য বহন করে। সোনারগাঁওকে প্রাচীন বাংলার রাজধানী করার পর ধীরে ধীরে এই অঞ্চল হয়ে ওঠে ধনী একটি জনপদ এবং সক্রিয় পূর্ণ। সমগ্র পৃথিবীর বাণিজ্যিক কেন্দ্রবিন্দু ছিল এটি। ব্যবসা, বাণিজ্য, অর্থনৈতিক ও রাজনৈতিক দিক দিয়ে এই অঞ্চল হয়ে ওঠে অনেক গুরুত্বপূর্ণ। 1353 খ্রিস্টাব্দের দিকে শামসুদ্দিন ইলিয়াস শাহীর বংশের শাসন আমলে সোনারগাঁয়ের টাকশালে অনেক মুদ্রা মুদ্রিত হয়। বেশ কয়েকটি মুদ্রার প্রচলন ছিল এই নগরীতে, আর এসব মুদ্রা তৈরি করা হতো এখানে। বন্ধুরা, এর ভেতরটা দেখে বোঝা যাচ্ছে এখানে যে নেশাখোর বা গাঁজাখোরের আড্ডাখানা, আপনারা দেখলেই বুঝতে পারবেন। আসলে এইসব প্রাচীন প্রাচীন স্থাপনা আমি যতগুলো দেখেছি, জমিদার বাড়ি বা প্রাচীন স্থাপনাগুলো, এখানে বেশিরভাগ নেশাখোরদের আড্ডাখানা। কেন যে সরকার এই সুন্দর এই স্থাপনাগুলো এগুলো কেন যে সংস্কার করে না, আমি তার জন্য খুব দুঃখ প্রকাশ করছি। এই যে আমার পাশে দেখুন, এই ধ্বংসপ্রাপ্ত এই নগরী ছিল একসময় বাংলার প্রথম রাজধানী। একসময় ইসাখা পর্যন্ত রাজত্ব করেছিল এখানে। গিয়াসুদ্দিন আজম শাহর এই সেই সুন্দর রাজধানী, এই সেই পানাম নগরের টাকশাল। এখানে বিদেশি বণিকরা এখানে এসে ব্যবসা করত। কত সুন্দর একটি নগর ছিল এখানে। আর এখানেই প্রথম এই বাংলার টাকা ছাপানোর কারখানা ছিল, এই সেই টাকশাল। এখানে মোট 2টি টাকশাল ছিল, এই একটি এবং আরেকটি রয়েছে অপর সাইডে। সেটা ধ্বংস হয়ে গিয়েছে, সেটা বিলীন হয়ে গিয়েছে, কিন্তু এখনও এই যতটুকু এইটা অবশিষ্ট রয়েছে, এইটা হয়তো বছর 5 পরে এটাও ধ্বংস হয়ে যাবে। এগুলো সরকারের উচিত ছিল এগুলো সংরক্ষণ করা। এখানের যে অবস্থা বন্ধুরা দেখুন, কি একটি বাজে অবস্থা হয়ে গেছে। এইখানে কতই না সাপ পোকামাকড় রয়েছে তার ঠিক নেই। এগুলো যদি পরিষ্কার করে সংরক্ষণ করা যেত সব থেকে ভালো হতো। মানুষজন, দর্শনার্থীরা এসে শান্তি পেত। পানাম নগরের পরে তারা এই টাকশালটাকেও দেখতে পেত। এই যে দেখুন কি অবস্থা। এর মধ্যে আমি শিওর এর মধ্যে বিষাক্ত সাপ এবং পোকামাকড় রয়েছে। সময়ের বিবর্তে কোনো না কোনো কারণে এই টাকশালটি পরবর্তীতে জমিদার বাড়িতে রূপান্তরিত হয়। কালের বিবর্তে সব ধ্বংস হয়ে গিয়েছে। প্রায় 450 বছরেরও অধিক পুরনো এই ভবন এখন পরিত্যক্ত একটি ভবন। যুগের পর যুগ অযত্ন আর অবহেলায় এর অন্য একটির অস্তিত্ব বিলীন হয়ে গেছে এবং এখন যেটি দেখছেন তা প্রায় ধ্বংসের দ্বার প্রান্তে পৌঁছে গেছে। বন্ধুরা দেখুন, আস্ত একটি দেয়ালকে বটগাছ কিভাবে গিলে খেয়েছে দেখুন। একসময় যে স্থান থেকে প্রাচীন বাংলা তথা সমগ্র বাংলার মুদ্রা সংরক্ষণ ও ছাপানোর স্থান ছিল, সেই স্থানটি বর্তমান যুগে এসে এই দশা হবে, যা আমি কল্পনাও করতে পারিনি।